আজকে আমরা দেখব কম্পিটিশন অফ নরমাল এন্ড ক্রিটিক্যাল স্লোপ। আমরা কিভাবে আমাদের যদি আমাদের সেকশন প্রপার্টিজ, ডিসচার্জ, ভেলোসিটি এগুলো জানা থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের নরমাল স্লোপ এবং ক্রিটিক্যাল স্লোপ বের করব। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী জানি, যদি ম্যানিংস এর ফর্মুলা ইউজ করি তাহলে ম্যানিংস এর ইকুয়েশন থেকে আমরা জানি যে তোমার যদি ইউ অথবা আমাদের কিউ, ডিসচার্জ অথবা ভেলোসিটি, এই দুটা যে কোনো একটা জিনিস যদি জানা থাকে, তো সেইখান থেকে আমরা ম্যানিংস এর ইকুয়েশন ইউজ করতে পারি। সেটা কি, আমাদের ইউ এর সাথে যেই ইকুয়েশনটা সেটা হলো ইউ ইকুয়াল টু 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। স্বাভাবিকভাবেই আমি যদি উভয় পাশে তোমার স্কোয়ার করি তাহলে আমার কি আছে, তখন ইউ স্কোয়ার ইকুয়াল টু 1/n স্কোয়ার r টু দি পাওয়ার 4/3 s। সেখান থেকে s ইকুয়াল টু আমরা কি জানি, ইউ স্কোয়ার n স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড তোমার r টু দি পাওয়ার 4/3। ঠিক আছে, যদি আমাদের ভেলোসিটি দেওয়া থাকে এবং সেকশন প্রপার্টিজ দেওয়া থাকে, সেখান থেকে আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের তোমার ম্যানিংস এর ইকুয়েশন ইউজ করে আমরা স্লোপ, নরমাল স্লোপ, এগুলো হলো নরমাল স্লোপ। তাহলে নরমাল তোমার সবগুলোই নরমাল ক্যারেক্টারিস্টিক্স হবে। একইভাবে যদি আমাদের তোমার কিউ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা থেকেই লিখতে পারবো এন স্কোয়ার কিউ এন স্কোয়ার ডিভাইডেড এন স্কোয়ার আর এন টু দি পাওয়ার 4/3। একইভাবে আমরা চেজিস ফর্মুলা ইউজ করে আমরা এটাকে লিখতে পারি এস এন ইকুয়াল টু কিউ এন স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার আর এন ইকুয়াল টু কিউ এন স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এ এন স্কোয়ার আর এন। ঠিক আছে, তো আমরা ম্যানিংস এর ইকুয়েশন অথবা চেজিস ইকুয়েশন ইউজ করে নরমাল স্লোপ, যেটা এগুলো সবই কি নরমাল স্লোপ, এটা আমাদের নরমাল। আমরা নরমাল স্লোপ এভাবে এই ইকুয়েশনটা ক্যালকুলেট করব। এখন আমরা যদি ক্রিটিক্যাল স্লোপ বের করতে চাই তাহলে তো আমাদের ক্রিটিক্যাল স্লোপ বলতে বোঝায় যে এমন একটা স্লোপ, যে স্লোপে তুমি যদি ওইখানে পানি সেটে দাও বা ওইখানে পানি ফ্লো করাও, তাহলে সেখানে ক্রিটিক্যাল ফ্লো তৈরি হবে। ঠিক আছে, এটা যদি আমার ক্রিটিক্যাল স্লোপ হয় তাহলে এখানে মানে পানির ফ্লোটা হবে, অর্থাৎ পানির যে ডেপটা থাকবে এটা হবে হলো এই সি, আমাদের ক্রিটিক্যাল ডেপথ। আর নরমাল স্লোপের ক্ষেত্রে আমার এরকম স্লোপও হইতে পারে, আবার এরকম স্লোপও হইতে পারে। ঠিক আছে, এখানে তোমার সাব ক্রিটিক্যাল হয়তো এখানে সাব ক্রিটিক্যাল হবে, এখানে মনে করো যে সুপার ক্রিটিক্যাল তোমার হবে। সবগুলোই হলো আমাদের নরমাল স্লোপ। ঠিক আছে, আর যেখানে শুধুমাত্র যেই স্লোপের কারণে আমাদের ক্রিটিক্যাল ফ্লোটা তৈরি হবে, এখানকার এই স্লোপটাকে আমরা বলবো ক্রিটিক্যাল স্লোপ। ঠিক আছে, আর এগুলো সবই এসএন।
ঠিক আছে, তার মানে আমার ক্রিটিক্যাল স্লপ হইতে হলে অবশ্যই ডেপথ হতে হবে ক্রিটিক্যাল, ভেলোসিটি হতে হবে ক্রিটিক্যাল, তারপরে ডিসচার্জও আমার ক্রিটিক্যাল ডিসচার্জ হতে হবে। তখনই আমি ওইটার জন্য যে স্লপ পাবো সেই স্লপটাই হবে হলো ক্রিটিক্যাল স্লপ। তার মানে ক্রিটিক্যাল স্লপ যদি আমি পেতে চাই তাহলে আমাকে হয় ডেপথ, ক্রিটিক্যাল ডেপথ বের করে নিতে হবে, অথবা ক্রিটিক্যাল ভেলোসিটি বের করে নিতে হবে, অথবা আমাদের ক্রিটিক্যাল ডিসচার্জ নির্ণয় করে নিতে হবে। তো এইগুলো যখন আমরা পাবো তখন যে স্লপটা পাবো সেই স্লপটাই হবে ক্রিটিক্যাল স্লপ। ঠিক আছে, তো ম্যানিংসের ইকুয়েশন, সিরিজ ইকুয়েশন দুইটা ইউজ করেই আমরা ক্রিটিক্যাল স্লপ বের করতে পারবো। তো ক্রিটিক্যাল স্লপের ক্ষেত্রে আমাদের এই যে ইকুয়েশন সেম একই, n স্কয়ার ইউ স্কয়ার ডিভাইডেড r টু দি পাওয়ার 4/3 ইকুয়াল টু n স্কয়ার ইউ স্কয়ার ডিভাইডেড a স্কয়ার r টু দি পাওয়ার 4/3। আরেকটা হলো s ইকুয়াল টু সেজিসের ইকুয়েশন ইউজ করলে ইউ স্কয়ার ডিভাইডেড c স্কয়ার r ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড c স্কয়ার a স্কয়ার r। এই ক্ষেত্রে এটা হবে সি, এটা আমাদের সি ক্রিটিক্যাল স্লপ, যেহেতু এখানে আমাদের এসি হতে হবে, এসি হতে হবে। ঠিক আছে, মানে কিউটাও কিউসি হতে হবে। তার মানে আমাদের ক্রিটিক্যাল ফ্লোর জন্য যে ভেলোসিটি দরকার সেই ভেলোসিটি বের করে নিতে হবে, অথবা আমাদের যে ফ্লো দরকার ডিসচার্জ, ক্রিটিক্যাল ডিসচার্জ বের করে নিতে হবে, অথবা আমাদের ডেপটাকে ক্রিটিক্যাল ডেপ বের করে নিতে হবে। তারপরে এই ফর্মুলা ইউজ করলে আমরা ক্রিটিক্যাল স্লপ পেয়ে যাব। এখানে একটা প্রবলেম করি, প্রবলেমটা করলে আরো ক্লিয়ার হবা। দেখো প্রবলেম নাম্বার 4.13, এক্সাম্পল 4.13। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে a rectangular channel has a bottom width of 6 মিটার, অর্থাৎ রেক্টেঙ্গুলার চ্যানেল তার বটম উইডথ be equal to 6 মিটার, আলফা ইকুয়াল টু দেওয়া আছে 1.12, n দেওয়া আছে 0.02। ঠিক আছে, এখন বলছে এক নম্বরে for hn equal to 1 meter and q equal to 11 meter, hn দেওয়া আছে 1 মিটার আর কিউ দেওয়া আছে আমার 11 মিটার কিউ পার সেকেন্ড। তাহলে দেখো এখানে নর্মাল ডেপথ দেওয়া আছে আর ডিসচার্জ দেওয়া আছে। ঠিক আছে, ডিটারমাইন নর্মাল স্লপ। তাহলে এখান থেকে কিন্তু আমি সহজেই নর্মাল স্লপ বের করে ফেলতে পারবো। এটা কিভাবে? আমার নর্মাল স্লপের ফর্মুলা আমরা জানি, যেহেতু কিউ দেওয়া আছে ভেলোসিটি দেওয়া নেই, তাহলে আমরা ইউজ করব এসএন ইকুয়াল টু এন স্কয়ার কিউ এন স্কয়ার ডিভাইডেড এন স্কয়ার আর এন টু দি পাওয়ার 4/3। তাহলে এখন কিউ দেওয়া আছে, আমার এন দেওয়া আছে, এ এবং আর বের করে নিতে হবে। তাহলে যেহেতু আমার ডেপথ দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত আমাদের ডেপথ হলো 1 মিটার, তাহলে সেখান থেকে কিন্তু আমি সহজেই আমার এরিয়া এবং হাইড্রোলিক রেডিয়াস বের করে ফেলতে পারবো। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এরিয়া সমান সমান পাই হলো, তোমরা এগুলো ক্যালকুলেট করবা, 6 মিটার স্কয়ার, তারপরে তোমার আর পাই হলো 0.75 মিটার। তাহলে এই মানগুলো তুমি এখানে বসিয়ে দিলে আমি আমাদের এটা পেয়ে যাব। সেটা হলো সবগুলোর উপর যেহেতু স্কোয়ার আছে, আমরা একবারে উপরে স্কোয়ার দিয়ে দিব। তাহলে 0.02 ইন্টু 11 ডিভাইডেড 6 ইন্টু 0.75 টু দি পাওয়ার 2/3 করে স্কোয়ার।
তাহলে এখান থেকে আমার আসবে 0.0020। এগুলো নর্মাল স্লপ। এখন আমাদের 1 নাম্বার গেল। এবার 2 নাম্বারে বলছে determine the critical slope for q equals to 11 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আমাকে 2 নাম্বারে বলছে যে ক্রিটিক্যাল স্লপ বের করতে হবে sc ইকুয়াল টু ফর q ইকুয়াল টু 11 মিটার কিউব পার সেকেন্ড। যদি ডিসচার্জ দেওয়া থাকে আমরা ক্রিটিক্যাল স্লপ সরাসরি বের করে ফেলতে পারি, সেটা আমাদের ফর্মুলা আমরা আগে শিখেছিলাম যে hc ইকুয়াল টু, আমরা ক্রিটিক্যাল ডেপথ যেটা সেটা সহজে বের করতে পারি। সেটা কিভাবে? কিউবিক রুট আলফা কিউ স্কয়ার ডিভাইডেড জি বি স্কয়ার। এটা আমরা ক্রিটিক্যাল ফ্লো কম্পিটিশনের ওখানে শিখেছিলাম। তাহলে এখানে সব ভ্যালু গুলো বসিয়ে দাও। 3 আলফা হলো 1.12 ইনটু কিউ 11 স্কয়ার ডিভাইডেড 9.81 ইনটু বি হলো 6 স্কয়ার। সেখান থেকে আমাদের আসতেছে 0.73 মিটার। তাহলে দেখো আমরা ক্রিটিক্যাল ডেপথ পেয়ে গেছি। তাহলে ক্রিটিক্যাল ডেপথ যখন আমরা পেয়ে গেলাম তখন কিন্তু আমরা সহজেই ক্রিটিক্যাল স্লপটা বের করে ফেলতে পারবো। আমরা আগেই বলছি যে আমাদের ক্রিটিক্যাল স্লপ বের করতে হলে ক্রিটিক্যাল ডেপথ অথবা ক্রিটিক্যাল তোমার এরিয়া, এরিয়া তো না, ক্রিটিক্যাল ভেলোসিটি অথবা আমাদের ডিসচার্জ যদি আমরা বের করতে পারি সেখান থেকে আমরা সহজেই আমাদের ক্রিটিক্যাল স্লপ বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমাদের এই ডেপথ দিয়ে, অর্থাৎ এখন আমাদের ডেপথটা হয়ে যাবে এইচসি ইকুয়াল টু 0.73। আগে ছিল কত? 1 মিটার। এখন আমাদের 0.73 মিটার হয়ে গেল। ঠিক আছে, আর এই প্রপার্টিস আগের মতোই থাকবে, বি ইকুয়াল টু 6 মিটার। তাহলে সেখান থেকে আমরা এখান থেকে বের করব হলো এ ইকুয়াল টু বিএইচ, মানে 6 ইন্টু 0.73, সেখান থেকে বের হচ্ছে 4.36 মিটার স্কয়ার। একইভাবে পি বের করব, পি ইকুয়াল টু আমার আসছে 7.45 মিটার, আর আর আসতেছে এ বাই পি, সেটা আমার বসিয়ে দিলে পাচ্ছি 0.58 মিটার। এখন এই ভ্যালুগুলো দিয়ে আমি আমার ক্রিটিক্যাল স্লপ বের করে ফেলবো। তাহলে এসসি ইকুয়াল টু, এখন এই প্রপার্টিস গুলো ইউজ করতে হবে। সেটা হলো এন কিউ ডিভাইডেড এ আর টু দি পাওয়ার 2/3 আর হোল স্কয়ার। তাহলে এন তোমার চেঞ্জ হবে না, যেটা যেটাই সেটাই আছে 0.02 ইন্টু কিউ 11, আর এ আমরা পেয়েছি এটা 4.36, আর আর হলো এটা 0.58 আর পাওয়ার 2/3 এবং টোটালের পাওয়ার হলো স্কয়ার। সেখান থেকে আমার স্লপ আসতেছে 0.0053। এটাই হলো আমার ক্রিটিক্যাল স্লপ। ঠিক আছে, তাহলে যদি আমাদের শুধু ডিসচার্জ দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা বের করে নেব আমাদের ক্রিটিক্যাল ডেপথ। এই ফর্মুলা দিয়ে ক্রিটিক্যাল ডেপথ বের করলে সেই ডেপথ দিয়ে আমরা আমাদের বাকি প্রপার্টিস গুলো বের করব, এরিয়া বের করব, ওয়েটেড পেরিমিটার বের করব, আর বের করব, এবং এই প্রপার্টিস গুলো ইউজ করে আমরা ক্রিটিক্যাল স্লপ বের করে ফেলব। ঠিক আছে, তো একইভাবে আমাদের 3 নম্বরে বলছে হলো যে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল স্লপ ফর hn ইকুয়াল টু 1 মিটার। এবার 3 নম্বরে বলছে যে আমাদের এসসি বের করতে হবে ফর hn ইকুয়াল টু 1 মিটার। তাহলে এখানে তোমার নরমাল ডেপথ দেওয়া আছে, এখানে এই নরমাল ডেপথের কারণে আমাদের ক্রিটিক্যাল স্লপ কত হলে এই ডেপথের জন্য আমাদের ক্রিটিক্যাল ফ্লো তৈরি হবে। তাহলে এটার জন্য আমাদের আগে কি করতে হবে? ঠিক আছে,
যেহেতু এইটার জন্য আমাদের ক্রিটিক্যাল ফ্লো মানে ডেপথ চেঞ্জ করা যাবে না, এই ডেপথই থাকবে, এটার জন্য ক্রিটিক্যাল ফ্লো তৈরি হবে। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি না এইচ এন ইকুয়াল টু আমার হলো এইচ সি, কারণ এইটি ক্রিটিক্যাল ডেপথ। ঠিক আছে, যেহেতু আমি ডেপথ চেঞ্জ করতে পারবো না, ক্রিটিক্যাল ফ্লো তৈরি করতে হবে, তাহলে ডেপথ আমার এটাই থাকবে, কিন্তু ফ্লো তৈরি হবে ক্রিটিক্যাল ফ্লো। সো এখানে নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সমান। ঠিক আছে, অর্থাৎ এটাই আমার নর্মাল ডেপথ, এইচ এন ইকুয়াল টু এইচ সি ইকুয়াল টু 1 মিটার। তাহলে এর জন্য আমার কি করতে হবে, ফ্লো চেঞ্জ করতে হবে, ভেলোসিটি চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমার ডিসচার্জটা এখানে ক্যালকুলেট করে নেই। ওকে, তাহলে ডিসচার্জ আমরা বের করে নেই। আমাদের বি ইকুয়াল টু 6 মিটার আর এইচ ইকুয়াল টু 1 মিটার। তাহলে সেখান থেকে এ ইকুয়াল টু আমরা পাই 6 মিটার স্কোয়ার, পি হলো 8 মিটার, আর আর হলো 0.75 মিটার। এগুলো আমরা ক্যালকুলেটর টাকাই করছি। এখন এইগুলা দিয়ে আমরা আমাদের যে কিউ, সেই কিউটা বের করে নেব। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি জানি, ওই যে এইচসি ইকুয়াল টু স্কোয়ার রুট আলফা কিউ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার। তো সেখান থেকে যদি আমরা কিউটাকে রেখে দেই, তাহলে কিউ ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হলো রুট ওভার তোমার জি বাই আলফা নিচে আসবে এইচ টু দি পাওয়ার 1 বাই, এটা কত আসতেছে, সরি, তাহলে এইচ সি কিউ ইকুয়াল টু আলফা কিউ স্কোয়ার ডিভাইডেড জি বি স্কোয়ার। সেখান থেকে তোমার কিউ স্কোয়ার ইকুয়াল টু আসতেছে হলো এইচ সি কিউব জি বি স্কোয়ার ডিভাইডেড আলফা, রুট করলে যেটা আসে। তাহলে আমরা ফাইনালি কি পাইলাম, কিউ ইকুয়াল টু রুট ওভার এইচ সি কিউব জি বি স্কোয়ার ডিভাইডেড আলফা। ঠিক আছে, তাহলে এখন এই মানগুলো বসিয়ে দাও। আমরা এইচ সি পেয়েছি কত, 1, ডি হলো 9.81 ইন্টু বি স্কোয়ার হলো 6 স্কোয়ার ডিভাইডেড আলফা হলো 1.12। সেখান থেকে আমাদের কিউ বের হচ্ছে 17.76 মিটার কিউ পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কিউ পেয়ে গেছি, আমরা এটাকে কিউ সি বলতে পারি, ক্রিটিক্যাল সেকশনের জন্য, ক্রিটিক্যাল ফ্লোর জন্য ডিসচার্জ। তাহলে ডিসচার্জ পেয়ে গেছি, স্বাভাবিকভাবে এখন এস ইকুয়াল টু এন কিউ ডিভাইডেড এ আর টু দি পাওয়ার 2/3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সব ভ্যালু পেয়ে গেছি, 0.02 ইন্টু 17.76 ডিভাইডেড এ পেয়ে গেছি হলো কত 6 ইন্টু আর হলো 0.75 2/3 তার হোল স্কোয়ার। সেখান থেকে আমাদের আসছে 0.0051। অর্থাৎ আমরা স্লোপ যদি 0.0051 করতে পারি, তাহলে আমাদের এখানে ডেপথ 1 মিটারই থাকবে, কিন্তু ফ্লোটা ক্রিটিক্যাল ফ্লো হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এগুলো খুব সোজা, মানে অনেক ইজি প্রবলেম, এগুলোতে ঝামেলা নেই।
কিন্তু সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে আর একটু বুঝতে হবে যে আমি কোন প্রসেসে আগাবো, তাহলেই এই প্রবলেম গুলা করতে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এ পর্যন্ত কারোর কোনো কোশ্চেন না থাকলে আগাবো। কোশ্চেন আছে? নেই। ওকে, তাই এতদিন আমরা শিখলাম যে আমাদের যদি চ্যানেল বাউন্ডারি গুলা, চ্যানেল রাফনেস গুলা যদি একই ম্যাটেরিয়াল এবং একই ধরনের হয় সেই ক্ষেত্রে, তো আমাদের তো আবার কোনো কোনো চ্যানেল হতে পারে যে ধরো এই বাউন্ডারি এক ধরনের, এই বাউন্ডারি এক ধরনের, এটা এক ধরনের boundary, ঠিক আছে, এটার রাফনেস এক ধরনের, এইটার রাফনেস আলাদা ধরনের, আবার এই ওয়াল যেটা সেটার রাফনেস এক ধরনের। ধরো এটা আমার তৈরি হলো গ্লাস, এটা তৈরি উডের, এটা ধরো অন্য একটা ম্যাটেরিয়াল, ধরো কনক্রিট, ঠিক আছে। তখন কি হবে? এটার এক ধরনের এন হবে, এটার এক ধরনের, ধরো এটা ওয়ান ধরলাম, এটা হবে এন টু, এটার জন্য হবে এন থ্রি, ঠিক আছে। এটার ভ্যালু এক ধরনের হবে, এটার ভ্যালু এক ধরনের হবে, আমাদের এই এন ভ্যালু আলাদা ধরনের হবে। তখন এটাকে আমরা কি বলবো? যেটা কম্পোজিট রাফনেস, ঠিক আছে। আগে যেরকম এখানে এন ছিল, এখানে এন ছিল, এখানে এটা কনক্রিটের হলে এখানে এটা কনক্রিট, এটা কনক্রিট, এটা কনক্রিট, এটা সয়েলের হলে এটাও সয়েল, এটাও সয়েল, তখন আমরা একটাই এন ইউজ করতাম। কিন্তু এখানে দেখো আমাদের তিন দিকে তিন ধরনের তোমার মেনিংস রাফনেস কোএফিসিয়েন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি আমাদের যে ম্যানিংস এর ইকুয়েশন ওইটা ইউজ করে কি করতে পারবো না, আমরা কিন্তু তোমার মানে ডিসচার্জ বা ভেলোসিটি এগুলো ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট এন নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। এই তিনটাকে আমাদের ইকুইভ্যালেন্ট করে আমাদের এটা নির্ণয় করে নিতে হবে। তো সেই ইকুইভ্যালেন্ট এন এর এখানে ডেরিভেশন দেওয়া আছে, আমি ডেরিভেশনে যাচ্ছি না, তোমরা একটু ডেরিভেশনটা দেখে নিও, আমি সরাসরি ফর্মুলাটা ইউজ করব। তো ইকুইভ্যালেন্ট এন ইকুয়াল টু, আমরা ডেরিভেশনের পরে ফাইনালি পাবো হলো p1 n1 to the power 3/2 plus p2 n2 to the power 3/2 plus p3 n3 to the power 3/2, sorry 3/2 divided p whole to the power 2/3, ঠিক আছে। এই ফর্মুলা ইউজ করে বা আরো যদি তার প্রপার্টিজ আরো বেশি থাকে, ধরো এটা তো রেক্টেঙ্গুলার সেকশন, যদি তোমার কম্পোজিট সেকশন হয় রেক্টেঙ্গুলার, ট্রাপিজয়েডাল, ট্রায়াঙ্গুলার সব মিলিত ভাবে, সেই ক্ষেত্রে হয়তো p1 n1 এগুলো আরো বাড়তে পারে, ঠিক আছে। তো যতগুলো আসুক ততগুলা এইভাবে বের করে আমাদের ইকুইভ্যালেন্ট এন বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে p1 p2 p3 কি? p1 হলো এইটার ওয়েটেড পেরিমিটার, p2 হলো এটার ওয়েটেড পেরিমিটার, আর p3 হলো এটার ওয়েটেড পেরিমিটার, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর আলাদা এন, আলাদা পি, তারপরে বের করার পরে আমরা এই ফর্মুলা দিয়ে সরাসরি ইকুইভ্যালেন্ট এন বের করে নেব, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট এন বের করে নিলে পরে আমরা সরাসরি আমাদের এখানকার ডিসচার্জ বের করে নেব, ঠিক আছে। তখন এই এন ইউজ করে আমরা কিউ ইকুয়াল টু 1/n স্যার এ, হ্যাঁ বলো, আর টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার তিনটে হাফ, পি এর সাবকন বলি
বুঝি না। নিচের যে পিটা স্যার, এটা কি মানে P1 P2 হ্যাঁ, P3 এর সামে? এটা টোটাল হ্যাঁ এটা ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3, ঠিক আছে? এটা আমাদের টোটাল। জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে এক্সাম্পল 4.14, এটা তোমরা নিজ দায়িত্বেই করে ফেলবা, শুধু ফর্মুলা ইউজ করলেই মানে বের হয়ে যাবে। এখানে দেখো সব প্রপার্টিজ দেওয়া আছে। The side of a laboratory flame are made of glass, গ্লাসের এন দেওয়া আছে, তো এটাকে N1 ধরলা। and the bottom is made of wood, এবং বটমটা বলা আছে উডের, তার জন্য এন দেয়া আছে, এটাকে N2 ধরলা। The flume is rectangular with b equal to 1 meter, এখানে b দেয়া আছে 1 meter, is laid on a slope of 0.001, s দেওয়া আছে। compute the discharge in the flume if h n equal to 0.4 meter, তাহলে এখানে h 0.4 মিটার দেওয়া আছে। তো এখান থেকে তোমরা N1 N2 দেওয়া আছে, এখান থেকে P1 P2 বের করে নেবা, বের করে নেওয়ার পরে টোটাল P বের করবা, তারপরে এই ফর্মুলা ইউজ করে ওই ফর্মুলায় মান বসিয়ে দিলে সরাসরি বের হয়ে যাবে, ঠিক আছে? পরে ফাইনালি এই ইকুয়েশন ইউজ করে তোমরা টোটাল ডিসচার্জ বের করে ফেলবা। ওকে, তাহলে আমরা এটা চলে গেল। এবার আসি যদি কম্পাউন্ড ক্রস সেকশন হয়, আমাদের ধরো একটা চ্যানেল এরকম, ঠিক আছে? এই ধরনের চ্যানেল, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা এই চ্যানেল গুলাকে ভাগ করে নেব, এইটুকু একটা, এইটুকু একটা, মাঝখানে ধরো আমাদের ওয়াটার লেভেলটা এই পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম, এটাকে 3 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 নাম্বারের ওয়েটেড পেরিমিটার আমার কত হচ্ছে? এখান থেকে এইটুকু। 2 নাম্বারের ওয়েটেড পেরিমিটার হচ্ছে আমার এইটুকু, এই যে এইখান থেকে এইটুকু। আর 3 নাম্বার সেকশনের ওয়েটেড পেরিমিটার হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমি এটার জন্য কিউ বের করবো, এটা হলো Q1, এটা ধরো Q2, এটা Q3, ঠিক আছে? এভাবে এটার জন্য তুমি N1 এটার রাফনেস কোএফিসিয়েন্ট, N2 এটার রাফনেস কোএফিসিয়েন্ট ধরলাম, N3। একইভাবে এখান থেকে আমার এরিয়া বের হবে A1, এটা A2, সরি এটা 2, এটা হলো 1, A2, এটা H3, ঠিক আছে? এইভাবে আমরা এটার জন্য আর বের করব, এটার জন্য আর বের করব, এটার জন্য আর বের করব। ফাইনালি আমরা Q1 বের করব, Q2 বের করব, Q3 বের করব, ঠিক আছে? তাহলে টোটাল কিউ কত হবে? Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, ঠিক আছে? এরকম করে আমরা আমাদের টোটাল ডিসচার্জ বের করব। টোটাল ডিসচার্জ বের করার পরে সেই টোটাল ডিসচার্জ দিয়ে আমরা আমাদের একইভাবে তোমার ভেলোসিটি বের করব, কিউ ইকুয়াল টু তোমার এই যে কিউ বাই এ, অর্থাৎ টোটাল ডিসচার্জ ডিভাইডেড টোটাল এ। টোটাল এ কত হবে? এ ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3, ঠিক আছে? তাহলে এভাবে আমরা তোমার কিউ বের করলাম, এ বের করলাম, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা সরাসরি আমাদের সেটা কিভাবে? n ইকুয়াল টু
এ আর টু দি পাওয়ার 2/3 তোমার এস টু দি পাওয়ার হাফ ডিভাইডেড কিউ। ঠিক আছে, আমরা এখান থেকে এনটা এই ফর্মুলা দিয়ে বের করবো। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে আমরা এই আর কোড থেকে পাবো, ঠিক আছে, আর এসটা তো আমাদের একটাই থাকবে, আমার টোটাল চ্যানেলের জন্য ব্যাট স্লোপ একই থাকবে, কিন্তু আমি আর কই পাবো? ঠিক আছে, এখন এই আরটা ক্যালকুলেশন করতে হবে তোমাকে। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা কি পাবো? এ পাবো, পি পাবো, তাই না? ঠিক একইভাবে এটার জন্য আমরা এ পাবো, পি পাবো, এটার জন্য এ বের করবো, পি বের করবো। ঠিক আছে, তাহলে আমি সামেশন অফ এ পাবো একটা, আর সামেশন অফ পেরিমিটার পাবো একটা, তাই না? তার মানে সামেশন অফ এ, সামেশন অফ পি, সেখান থেকে আমরা আর ইকুয়াল টু লিখবো সামেশন অফ এ ডিভাইডেড সামেশন অফ পি। তাহলে সামেশন অফ এ সামেশন অফ পি বের করলে আমরা আর পেয়ে যাবো। এই আরটা হবে হলো এই আর, এখান থেকে আমরা এই আমাদের ইকুইভ্যালেন্ট এন যেটা সেটা বের করে ফেলবো। ঠিক আছে, তো এরকম করে আমাদের সবগুলো বের করতে হবে। স্যার তো এই ক্ষেত্রে হ্যাঁ বলো। স্যার ইকুইভ্যালেন্ট এনটা তো উপরের সূত্রটা দিয়েও তো করা যায়, বের করা যাবে না? কোনটা? যে উপরে যেটা দেখাইছে না এন, এই যে নিচের সূত্রটা। হ্যাঁ, জি হ্যাঁ এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারবা। ঠিক আছে, তো এই ফর্মুলা কখন ইউজ করবা? তোমরা যখন এই যে আমাদের ধরো এখানে তো আলাদা আলাদাই তোমার এন দেয়া থাকবে। ঠিক আছে, যদি একই ধরনের এন দেওয়া থাকে তাহলে তোমাদের বের করতে হবে না। ঠিক আছে, যদি আলাদা আলাদা এন দেওয়া থাকে তখন এই ফর্মুলা ইউজ করেও তোমরা বের করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। তো আমাদের যখন এরকম কম্পোজিট সেকশন দেয়া থাকবে তখন দেখা যাবে কি আমাদের প্রত্যেকটার জন্য কি থাকবে, একটা ওই যে তোমার এনার্জি এনার্জি কোএফিসিয়েন্ট এবং মোমেন্টাম কোএফিসিয়েন্ট। এনার্জি কোএফিসিয়েন্ট হলো আলফা আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট বিটা। ঠিক আছে, তো আমাদের একটা সেকশন থাকলে তখন আমাদের এনার্জি কোএফিসিয়েন্ট এবং তোমার মোমেন্টাম কোএফিসিয়েন্ট এটা তোমার একই ধরনের হয়, কিন্তু যখন এরকম কম্পোজিট সেকশন চলে আসে তখন এই এনার্জি কোএফিসিয়েন্ট এবং মোমেন্টাম কোএফিসিয়েন্টটা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন দেখা যায় এই সেকশনের জন্য তো আমাদের এক ধরনের ইয়ে হবে এনার্জি কোএফিসিয়েন্ট এবং মোমেন্টাম কোএফিসিয়েন্ট, কিন্তু এই সেকশনের জন্য তো এইটার মতো হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেটা হয় এই এনার্জি এবং মোমেন্টাম কোএফিসিয়েন্টটাকেও আমাদের কম্পোজিট একটা ইকুয়েশন ইউজ করতে হয়। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আর একটা ফর্মুলা কষ্ট করে মুখস্থ করতে হবে, সেটা হলো আলফা ইকুয়াল টু আলফা 1 k1 কিউব ওকে। এখানে দেখো দুটো ফর্মুলা লেখা আছে কে কিউব, আমার টাইম শেষ হয়ে যাবে, তো তোমরা এই দুটি ফর্মুলা একটু মুখস্থ করবা। আলফা 1 k1 কিউব ডিভাইডেড a1 স্কয়ার, এখানে কে হলো ওই যে কনভেন্স, কনভেন্স এই প্রত্যেকটার আলাদা আলাদা কনভেন্স বের করতে হবে, প্রত্যেকটার আলাদা আলাদা এরিয়া, সেটা দিয়ে ওই যে তোমার ইকুয়েশন 4.69 আর হলো 4.70